আজকে আমার সঙ্গে কে রয়েছেন আড্ডা দেওয়ার জন্য, আপনাদের জন্য? আমাদের শিক্ষামন্ত্রী, তার সঙ্গে সঙ্গে তার অনেক পরিচয় রয়েছে। তিনি একজন সাহিত্যিক, তিনি নাট্যকার, তিনি অভিনেতা, তিনি নির্দেশক, কি না, ব্রাত্য বসু। TV9 বাংলা আপনাকে অনেক অনেক স্বাগত। যেহেতু আমরা জানি লৌহ গৌরাঙ্গের নামরে আসছে এবং সেখানে আপনি গিরিশ ঘোষের চরিত্রে, নাটক থেকে আপনার জীবন শুরু, নাটক নিয়ে আপনার জীবন, সেখানে দাঁড়িয়ে যখন আপনি গিরিশ ঘোষের মতো চরিত্র পেলেন, প্রথম আপনার কি মনে হয়েছিল? আমার প্রথম মনে হয়েছিল যে এটা আমার কাছে একটা খুব আনএক্সপেক্টেড ছিল এবং এটা প্রায় 3-4 বছর আগে এই ছবির প্রযোজক রানা সরকার, তিনি ইনফ্যাক্ট প্রথম আমাকে এই চরিত্রটার কথা বলেন। তারপর সৃজিত আমার সঙ্গে যোগাযোগ করে। আমি খুব এক্সাইটেড হয়েছিলাম, যেহেতু আমি গিরিশ নিয়ে, আমার উপন্যাস আছে গিরিশ ঘোষকে নিয়ে আমি বই সম্পাদনা করেছি। ফলে আমি গিরিশ ঘোষকে মানে আমার সাধ্য অনুযায়ী আমি খুব গিরিশ ঘোষ নিয়ে যতটা জানা যায় আমি ততটা জানার চেষ্টা করেছিলাম। আর যেহেতু আমি অভিনেতাও একজন, ফলে গিরিশ ঘোষের চরিত্রটা কাল্ট ক্যারেক্টার, সেটা যখন আমার কাছে আসে আমার স্বাভাবিকভাবেই এক্সাইটেড লাগার কথা এবং চ্যালেঞ্জিং মনে হওয়ার কথা। আমি কতটা ফোটাতে পারবো সেই নিয়ে খানিকটা দ্বিধা এবং দ্বন্দ্ব এবং অনিশ্চয়তায় ভোগার কথা। যা যা হতে পারে সবই হয়েছে। কিন্তু তারপর যখন রাফ কাট অলরেডি আমরা জানি সিনেমাটা তো রিলিজের মুখে, সেটা দেখে আপনি কতটা স্যাটিসফাইড? আমি না ডাবিংয়ের পর ছবিটা দেখিনি। আচ্ছা। আর আমি না গোড়ার দিকে আমার করা অভিনীত বা পরিচালিত ছবি আমি হলে বসে দেখতে পারি না। আচ্ছা। হ্যাঁ, আমার অনেকে যেমন আয়না দেখতে ভালোবাসে, আমি খুব যে আয়না দেখতে ভালোবাসি তা নয়। আয়না আমার আর্টের কাজ করাই ওই কারণে, কারণ আমি নিজেকে খুব গড়পড়তা অ্যাভারেজ মানুষ বলে মনে করি। আমি আয়নার দিকে যখন তাকাই তখন মোটে আমার ভাল লাগে না। তারপর আমি যখন কোনো একটা লেখা লিখে বা অভিনয় করে বা থিয়েটার করেছি, যখন আয়নার দিকে তাকাই বা সিনেমা বানিয়ে, তখন আমাকে দেখতে আমার নিজের অসহ্য লাগছিল, আমি এটা বদলে যায়। তো ওই বদলে যাওয়াটা আমার ভাল লাগে, দেখতে ভাল লাগে। তো এখন আমাকে যদি বলেন যে আমার ধরুন 10 বছর আগের লেখা আমি তো ফিরে পড়তে পারি না, অথচ যখন সেই লেখাটা লিখি, হ্যাঁ, আমার মনে হয় যে পৃথিবীতে এরকম লেখা আগে কেউ লেখেনি। ওটা নিজেকে বিশ্বাস করাতে হয়। তো আমি খুব আর যেহেতু একটা সিনেমায় অভিনয় করাটা বা একটা সিনেমা বানানোটা, ওইটা ক্রিয়েটিভিটির যে তুঙ্গ, আমি অর্গাজম বলবো, সেখান থেকে অনেকটা সময় পেরিয়ে এসেছি। যখন রিলিজ করছে তখন ওটা দেখতে ভালো লাগে না, বরং থিয়েটারে অভিনয় আমার মনে হয় যে রোজ ইনস্ট্যান্ট লাইভ শো, রোজ নিজেকে এক্সাইট করা, সেটা আমার খুব আমার কাছে সেটা খুব ইন্সপায়ারিং এবং সেটা আমার ভালো লাগে। গিরিশ ঘোষকে নিয়ে আপনি বলছিলেন যে আপনার তাকে নিয়ে অনেকটা পড়াশোনা, অনেকটা আমার সাধ্য মতো। সেখানে দাঁড়িয়ে এখানে তো আপনি অভিনেতা হিসেবে রয়েছেন, কিন্তু যদি ধরুন আপনি নিজে পরিচালনা করেন এবং গিরিশ ঘোষের উপর ছবি করেন বা নাটক করেন, আপনি গিরিশ ঘোষ, আপনাকে ছাড়া কাকে আপনার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি থেকে গিরিশ ঘোষের চরিত্র খুব ভালো লাগবে, ভালো মানাবে বা তিনি করতে পারবে? আমি বলতে পারবো না। হোয়াই নট কৌশিক গাঙ্গুলি, হোয়াই নট দেবশঙ্কর হালদার, হোয়াই নট ইভেন খরাজ মুখার্জি। তো অনেকেই করতে পারেন, কিন্তু পরিচালকের মুনশিয়ানা এখানেই যে উনি ঠিক লক্ষ্যে বেঁচেছেন। আমি সৃজিতকে অভিনন্দন জানাচ্ছি। আর সৃজিত, আমরা জানি যে সৃজিত মুখার্জির সঙ্গে আপনি এত কয়েকটা তো কাজ করেছেন এবং আপনি এত ব্যস্ততার মধ্যে থাকেন, আপনাকে উনি কিভাবে ম্যানেজ করেন, কি বলেন বা কি? এটা সৃজিতের ম্যানেজ করার কিছু নেই, আমি সৃজিতকে ম্যানেজ করি। আচ্ছা। সৃজিত তো আমি মনে করি যে আমাদের সময়ের একটা অন্যতম ট্যালেন্ট, জিনিয়াস। তো সৃজিত যখন তার ছবিতে আমায় করতে বলছে, তখন সেটা সৃজিত আমায় ম্যানেজ করছে কি করছে না এটা বড় কথা নয়। আমি সৃজিতের ছবিতে কিভাবে কাজটা আমি ভালোভাবে উতরোতে পারবো, সেইটাই আমার কাছে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। একজন অ্যাক্টর, তার নানা রকম ভালনারেবিলিটি থাকে,
তা সে 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 যখন গিয়ে সে দেখে, সে আমার ধারণা সে প্রাথমিকভাবে মানে এটা এটা একটা নেগোশিয়েটেড ম্যারেজের মতো। হ্যাঁ, যে সে প্রথমেই দেখে যে তার পার্টনারটা মানে ডিরেক্টরকে সে বিশ্বাস করবে কি করবে না। স্ক্রিপ্ট বা চরিত্রের থেকেও আমার মনে হয় যে মানে অন্তত আমি আমি ডিরেক্টরকে ফার্স্ট আমি ট্রাস্ট করি। আর সৃজিত, দেখুন সৃজিত আমার কলেজের জুনিয়র, আমরা কলেজ স্ট্রিট পাড়ায় বড় হয়েছি। সৃজিত থিয়েটার করেছে, হ্যাঁ, সৃজিত ছবি বানায়। আপনি কোনোদিন থিয়েটার করলে সৃজিত মুখার্জিকে আপনি থিয়েটারে কাস্ট করতে চাইবেন? আমি তো আমার একটা সিনেমায় করতে চেয়েছিলাম, তখন ওটা হয়নি। থিয়েটারে হয়তো ভবিষ্যতে কখনো হয়তো সৃজিতকে নিয়ে একসঙ্গে একটা থিয়েটার করবো। আরেকটা বিষয় জানবো যে এখানে আমরা জানি শুভশ্রী রয়েছেন এবং শুভশ্রীর সঙ্গে আপনার সব থেকে বেশি সংলাপ থাকবে। কেমন লাগলো মানে শুভশ্রীর দারুণ অভিনয়? দারুণ দারুণ, খুব ডিভোটি, সিরিয়াস, সিনসিয়ার। সব থেকে বড় কথা যেটা আমাদের মতো লোকেদের সমস্যা হয়, যে কোনো একটা স্টার যখন আসে, সোকল্ড স্টার, তার টাইম নিয়ে অনেক সমস্যা হয়, ঠিক সময় না আসা, এক ধরনের নিয়ম অনুবর্তিতার অভাব থাকা, অনেক লোক নিয়ে ফ্লোরে আসা। শুভশ্রী ঠিক তার একটা উল্টো, একটা কাম কোয়াইট শান্তভাবে এসছে। আমার যে খুব শুটিংয়ের বাইরে খুব প্রায় কথাই হয়নি, কিন্তু যেটুকু কথা হয়েছে পারপাসফুল কথা হয়েছে, মানে এই ডায়লগটা এইভাবে বলা যায় কিনা, ওইভাবে বলা যায় কিনা। কারণ আমার এই ছবিতে একটা সুবিধে ছিল যে আমার মূল ইন্টারেকশনটা হয়েছে যে আমার যারা থিয়েটারের বন্ধু এই ছবিতে আমার সঙ্গে অভিনয় করেছে, মানে সেটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় হতে পারে, সুজন মুখোপাধ্যায় হতে পারে, সৌম্য বন্দ্যোপাধ্যায় হতে পারে, এরা ছিলেন এরা ছবিতে, এবং আমার সময়টা এদের সঙ্গেই বেশি কেটেছে। তো কিন্তু শুভশ্রী যখন এসছে, যখন শুভশ্রী কাজ করেছেন, মানে খুবই মানে আমার মনে হয়েছে যে নর্মাল একজন মানুষেরও কাজ করলো, চলে গেল। হ্যাঁ, কোনো মানে যাকে বলে কোনো ঝামেলি নেই। আচ্ছা, হ্যাঁ, সেইটা আমার মনে হয় যে একজন অ্যাক্টরের সাইকি নিয়ে ফ্লোরে ঢোকা আর একজন স্টারের সাইকি নিয়ে ফ্লোরে ঢোকা, এই দুয়ের মধ্যে একটা ফারাক থাকে। যেহেতু আমি নিজে ছবিতে অভিনয় ছাড়াও আমি নিজে ছবি পরিচালনা করি, আমি যেহেতু এই ধরনের অ্যাক্টরকে পছন্দ করি। হ্যাঁ, যে নর্মালি আসবে, কাজ করবে, চলে যাবে। হ্যাঁ, তো যেমন আমার মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী বা অনেক অনেক আমি যাদের সঙ্গে কাজ করি, আমি আলাদা করে নাম করছি না, তো সেই মানে আমার এখানে আলাদা করে যে আমি শুভশ্রীর সঙ্গে যে কাজ করছি এরকমটাও মনে হয়নি, বরং মনে হয়েছে যে নর্মাল হিউম্যান বিইং, যে খুবই ডিভোটি, খুবই সিনসিয়ার, খুবই সিরিয়াস এবং খুব মন দিয়ে কাজ করেন, এরকম একজন অ্যাক্টরের সঙ্গে কাজ করছি। দাদা একটা জিনিস একটু জিজ্ঞেস করতেই হয়, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন না স্টার ভ্যালু বা কিছু, আমরা জানি যে সিনেমা যখন খুব অনেক সময় সুপারস্টাররা থাকলেও সিনেমা ফ্লপ করে, আবার অনেক সময় দেখা যায় যে একদম নতুন বা যাদেরকে আমরা সোকল ওই সুপারস্টার বলতে পারি না, তাদেরকে নিয়ে অভিনয় করাতে সেই সিনেমা অনেক সময় সুপারহিট হয়ে যায়। তো এই যে সিনেমার হিট বা ফ্লপ, এটা কি সত্যি সত্যি কোনো পরিচালক বা প্রযোজকের কি কোনো ফর্মুলা থাকে বা আছে? আগে যেভাবে ফর্মুলা কাজ করতো, ফর্মুলাগুলো দশক ভেদে বদলে যায়। আগে আগে হয়তো যে ফর্মুলা খুব গ্রসলি কাজ করেছে, এখন সেটা ফ্লপ করছে, তখন সেটা দরকার হচ্ছে এমন মাথা যার নাম ধুরন্ধর। হ্যাঁ, তো সেই ধুরন্ধর মাথা নিয়ে যখন কাজ হয়, তখন যে যে পেট্রিয়টিক যে ন্যারেটিভ, সেটা খাইয়ে দেওয়া যায়। এই ফর্মুলাটাই কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা ফাইনালি কতটা অনুরণন তৈরি করতে পারছে। আমার ধারণা এই 3-4 বছর আগেও এই ধরনের যে সকল দেশপ্রেমমূলক ফর্মুলায় যে ছবি হয়েছে, তার নাম এখন অনেকেই লোকে ভুলে গেছে। তো এর অভিঘাত আগামী দিনে কতটা থাকবে এই ফর্মুলাগুলোর। হ্যাঁ, এই ধরনের সিনেমা বানানোর ক্ষেত্রে একটা ইউজ অ্যান্ড থ্রো এর ব্যাপার থাকে। হ্যাঁ, তো যেমন ধরা যায় যে কেরালা ফাইলস কাজ করলো বা কাশ্মীর ফাইলস কাজ করলো, বেঙ্গল ফাইলস করলো না, কেন করলো না? কিন্তু এটা তো একটা আবার প্রোপাগান্ডা, সবাই বলে যেগুলো সব প্রোপাগান্ডা ফিল্ম। আমি ওই মানে এই যে পরিচালকের সবকটা ইন্টারভিউ প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওর লজিকে একটা কথা ঠিক বলছে, যে সেটা হচ্ছে যে সবসময় ইতিহাসের যা আলোচিত দিক তা কেন আমরা তুলে আনবো, অনালোচিত দিক আমরা কেন তুলব না? যা ইতিহাস ডার্ক রাখতে চায়, যদি আমি মনে করি না যে ওটা ওই পরিচালকের কাছে ডার্ক থাকতে পারে। গ্রেট ক্যালকাটা কিলিং খুব একটা ডার্ক নয়,
অনেকেই জানতো। হ্যাঁ, তো এটা এমন কিছু যে খুবই যে লুকোনো ব্যাপার, এরকম কোনো ব্যাপার না। তাহলে ওই ছবিটা রিলিজ হওয়া নিয়ে এত তাহলে সমস্যা শিল্প হলো কি হলো না, আচ্ছা, সেটাই বড় কথা। হ্যাঁ, ওটা যদি খালি প্রোপাগান্ডা হয়ে যায় তখন সেটা চলার কথা নয়। তা মানে আপনার প্রশ্নের উত্তরে বলতে পারি তাহলে গোটা ভারতবর্ষে চললো না কেন ছবিটা? হ্যাঁ, তো আমার মনে হয় যে এইগুলো থাকে, এগুলো নিয়ে নানারকম ফর্মুলা বার করতে পারে। কিন্তু যেমন ধরা যাক শুক্রবার 15ই আগস্ট 1975 ছবি রিলিজ করছে, শনিবার রাত্রিবেলা রমেশ সিপ্পির বাড়িতে আলোচনা করছেন রমেশ সিপ্পি, অমিতাভ বচ্চন এবং এই যে আমাদের ধর্মেন্দ্র না 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 সঞ্জীব কুমার, যে ফ্লপ করলো সিনেমাটা, তাহলে কি করা যেতে পারে? তাহলে রিশুট করবো, অমিতাভের চরিত্রকে জয়কে বাঁচিয়ে তুলবো, মনে হয় বিধবার সঙ্গে বিয়ের ব্যাপারটা খায়নি, এটা তাহলে আমাদের রিশুট করতে হবে। রিশুট করে ছবিটা আমরা তাহলে মানে আমরা আবার সোমবার রিশুট করি, ছবি হল থেকে তুলে নিই, সোমবারের পরে রিশুট করি। সবাই বিমর্ষ হয়ে বাড়িতে, না সেলিম জাভেদ, রমেশ সিপ্পি এবং অমিতাভ বচ্চন। আলোচনাটা হচ্ছে রমেশ সিপ্পির বাড়িতে, কি করব আমরা। এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে রাত্রিবেলা, খুব মনক্ষুণ্ণ বিধ্বস্ত, হঠাৎ রমেশ সিপ্পি ডাকলো, এগুলো এক কাজ করি, রিশুটটা করব এই সোমবারের পরে, সোমবার অবধি ফলাফলটা দেখি। তাহলে শনিবার অবধি যে ছবি মাছি তাড়াচ্ছে, সোমবার থেকে যে ইতিহাস হয়ে যাচ্ছে। রেস্ট ইজ হিস্ট্রি, রমেশ সিপ্পির ভাষায়। মানে কতবার দেখেছি কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, সে হলে তো দেখবই। আমি ভারতীয় তৃতীয় বিশ্বের একজন সিনেমা নাগরিক, আমি শোলে দেখবো না? হয় নাকি? শোলের কোন চরিত্রটা আপনার মনে হচ্ছে যদি অভিনয় করতাম এটা আমার ভালো হতো, মানে আপনার ভালো লাগবে? আমার 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 ওইভাবে আমি ওটার কোনো মানে নেই। না, ছোটবেলা থেকে দেখেছি যখন সবাই তো আমরা রিলেট করি, সিনেমা দেখি বা নাটক দেখি বা সাহিত্য পড়ি। আপনার কোনটা আপনি করতে দিলে ভালো লাগতো? আমারটা তো অবশ্যই ধর্মেন্দ্রটাও দিলে ভালো লাগতো। আপনি ধর্মেন্দ্র পাঠটা করতে চান? একদম। আমার মনে হয় যে আমি গব্বর সিংটা ভালোই করতাম। ভালো ভালো পছন্দ। গব্বর সিং মনে রাখবেন যে সেলিম জাভেদের সঙ্গে শোলের পর আর কোনো কাজ করেনি, এত সম্পর্ক খারাপ হয়ে গেছিল। কেননা গব্বর সিংয়ের মনে হয়েছিল, মানে আমজাদ খানের মনে হয়েছিল যে ওরা শুটিং চলাকালীন ওর সঙ্গে সাবোতাজ করছে। যদিও আমজাদ খানের নামটা সাজেশন রমেশ সিপ্পিকে সেলিম জাভেদই দিয়েছিলেন। এসব তো মাঝে মাঝে হয় না যে মনোমালিন্য হয়ে যায়, যেমন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক সময় মনোমালিন্য হয়, কখনো টেকনিশিয়ানের সঙ্গে, কখনো ডিরেক্টরদের হয়। এই রিসেন্টলি আমরা দেখছি যে টেকনিশিয়ানদের সঙ্গে ডিরেক্টরদের এই সমস্যা এতটাই খারাপ হয় যে সেটা চলে গেছিল এতে কোর্টে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে, সব পরিচালকরাই ফিরে এসেছে, কিন্তু আবার অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন অভিনেতা সে কাজ করতে পারছে না, মানে সেই বোধহয় এখনো ফিরে আসতে পারেনি বলে বা কিছু। মানে এই বিষয়গুলো, এই মনোমালিন্যগুলো কি কাটিয়ে উঠলে খুব আরো সহজ হবে বাংলা ইন্ডাস্ট্রির এগিয়ে যাওয়াটা? অমর্ত্য সেন একটা বই লিখেছিলেন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স, লেখা উচিত ছিল আর্গুমেন্টেটিভ বেঙ্গলিস, বইটার নাম হওয়া উচিত। আমরা একটা কাজ করতে গিয়ে, একটা পুজো করতে গিয়ে আমাদের 10টা কমিটি হয়, ঠিক আছে? যারা পুজো শুরু করে প্রথমবার, বা একটা মিষ্টির দোকান শুরু করে, তার মিষ্টির নাম দিল ধরুন মানে রসময়, তারপর দেখবেন কিছুদিন পরে আদি রসময়, তারপর অনাদি রসময়, তারপর আবার একটা দোকান হলো দ্য গ্রেট রসময়। এগুলো সব ভাঙতে 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 যাচ্ছে। তো এই বঙ্গ সমাজে এই যখন বলে যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, এরকম দেখবেন একটা কথা মাঝে মাঝে ওঠে। আমি আমার ঘরোয়া সভায় বলি, ওটাকে প্লিজ গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন না, রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বা দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন না, বলুন বাঙালির গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, তো এটা থাকবে। অনির্বাণ ভালো অভিনেতা, অনির্বাণ নিশ্চয়ই আবার কাজ করবে। আর এই আর্গুমেন্টেটিভ আমাদের যে মন, সেটাও আমাদের বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, প্রশ্ন করতে হবে। কিন্তু প্রশ্নের উত্তর, প্রশ্নগুলো সহজ, উত্তরও তো জানা। হ্যাঁ, আরেকটা বিষয় একটু জানবো যে আমি কয়েকদিন আগে আমাদের নাট্য উৎসব যখন শুরু হচ্ছিল, তখন আপনি স্টেজে দাঁড়িয়ে বলছিলেন যে মানে নাটক দেখতে কি লোকের সংখ্যা কমে যাচ্ছে, আর যদি কমে যাচ্ছে তাহলে আসতে হবে না, আমরা নাটক কিন্তু করব, স্টেজে না হলেও আমাদের গ্যারাজে বা
বারান্দায় দাঁড়িয়ে বা করব। সমুদ্রের ধারে। হ্যাঁ, বা সমুদ্রের ধারে করব। এই যে একটা, এটা কতটা সাহস যোগায় নতুন প্রজন্মের যারা নাটক নিয়ে মানে ডিজিটাল সুনামির যুগে আর্ট ব্যাপারটাই সংকটে। আর্ট সংরক্ষণযোগ্য থাকবে কি না, যা সংরক্ষণযোগ্য নয় তা আর্ট নয়। যেমন ধরুন দুর্গাপুজোর থিমের প্যান্ডেল, সেটা হয়তো খুবই সুন্দর আর্টিস্টিক কাজ হচ্ছে, কিন্তু সেটা সংরক্ষিত হয় না। একটা সিনেমা শেষ অবধি সংরক্ষিত হয়। আপনি যদি মিউজিয়ামে যান, জাদুঘর দেখতে যান, সেখানে মোনালিসার ছবি দেখতে পাবেন, ভ্যান গর ছবি দেখতে পাবেন, অনেক বড় বড় মিকেল অ্যাঞ্জেলোর স্কাল্পচার দেখতে পাবেন, কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি কোনো রকফেলারের চেক বই দেখতে পাবেন না, বা বিরাট একটা কোনো দামি শেভরোলে গাড়ি রাখা আছে, হ্যাঁ, অমুক বড় লোকের অমুক একটা বড় গাড়ি, সেটা সেখানে রাখা নেই। এই তার মানে সভ্যতায় চিহ্ন বলতে মানুষ আর্টের এগুলোকে মনে করে। তো বা পুরনো বাইবেল দেখতে পাবেন, তার মানে বইও আছে তার বই মধ্যে। আছে। এখন একটা সময় এসছে যেখানে থিয়েটার, ফিল্ম, লিটারেচার এগুলো একটা ঝটকার মধ্যে পড়েছে, গোটা পৃথিবী জুড়েই পড়েছে। সেখান থেকে প্রত্যেকে এর ফাইট করছে। এই সেদিন শাহরুখ খান বললেন যে সম্ভবত আমি হিন্দি ছবির শেষ সুপারস্টার। আচ্ছা, আপনার মনে হয় এইভাবে নিজেকে ডিক্লেয়ার করা যায় আমি সুপারস্টার? আর শাহরুখ খান করার এলেম আছে এবং তার হকও আছে। শেষ সুপারস্টার কিনা আমি সেটা আমি বলতে পারবো না। অমিতাভ বচ্চন হলে হয়তো উনি ওটা অন্যভাবে বলতেন। ওনার মধ্যে যেহেতু একটা অন্যরকম শিভালরি আছে, উনি অন্যভাবে কথা বলতেন। সেটা এক একটা মানুষ এক একটা ধরন, এক এক রকমভাবে কথা বলবে। যেমন শাহরুখ খানের একটা কথা আমার দারুণ লাগে, যে মানুষের যখন অনেক টাকা হয় তখন কি হয়। শাহরুখ খান বলেছেন তখন সে দার্শনিক হয়ে যায়, তখন সে ভালো ভালো কথা বলে, দামি দামি কথা বলে। এটা আমার খুব ভালো লেগেছিল। তো এইটা আমি মনে করি যে শাহরুখ কথাটা কোন জায়গা থেকে বলেছেন, যে একটা যুগ চলে গেছে, গন উইথ দ্য উইন্ড, হাওয়ায় মিলিয়ে গেছে। ওই 80s 90s এমনকি 2000 সালেও যে বড় মাল্টি স্টারার যে ছবি, যে পাঠান বা জওয়ানকে যে নতুনভাবে একটা কৃত্রিমভাবে প্রায় প্রতিস্থাপিত করা হচ্ছে যে সেই যুগ ফিরে আসবে, কিন্তু আসলে আসবে না। এবং সেই জন্য হয়তো এই আপনি যেটা বললেন আমাদের আলোচনা গোড়ায়, যে তার সঙ্গে হয়তো একটা দেশপ্রেমের ট্যাবলেট গেলানো হচ্ছে, কিন্তু সেটাও আমার ধারণা খুব কাজ করবে না। বরং আমার নিজের ধারণা যে এই যে নীরজ ঘ্যান মাসান থেকে হোমবাউন্ড পর্যন্ত যে ছবিগুলো বানালেন, হ্যাঁ, সেই ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো আস্তে আস্তে মানে স্মল টাউন ছবি, অচেনা অ্যাক্টর যাদের কেউ চেনে না, তাদের এই অর্থাৎ কেন্দ্র নয় প্রান্ত গুরুত্ব পাবে, সেন্টার নয় মার্জিন গুরুত্ব পাবে। হ্যাঁ, মার্জিনই আস্তে আস্তে সেন্টার হয়ে উঠবে। যখন মার্জিন সেন্টার হয়ে উঠবে, তখন আমার মনে হয় যে আর্টের একটা নতুন চেহারা হবে। সেটা কীরকমভাবে বাঁচবে সেটাই দেখার। এবং বাংলা ছবিকে মানে টাকার লগ্নির দরকার, অ্যাক্টরদের প্রিজার্ভ করার দরকার, ডিরেক্টরদের প্রিজার্ভ করার দরকার, এবং নানা রকম ইন্ডিপেন্ডেন্ট ছবিকে প্রমোট করা দরকার। সেটা তো মমতাদি যেভাবে বাংলা ছবির পেছনে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। এবং সিএম বোধহয় একটা নতুন প্রকল্প শুরু করার কথা বলছেন, যে ছোট বাজেটের ছবি হলে, ছোট কোনো হলে যদি মানে একটু কম সংখ্যক সিট যেখানে থাকবে, সেরকম করলে কি আপনার মনে হয় যে সেটা সত্যি না কাজ করবে? এরকম 200-300 অডিটোরিয়ামের সিট আমার ধারণা ওয়ার্ক করবে, কারণ বিদেশে করে। আচ্ছা, এবার সেখান থেকে দাঁড়িয়ে এই যে আমাদের ক্যালেন্ডার ফিক্স করে দিচ্ছে যে এত এই এই ছবি এই সময় আসবে, এই প্রযোজকের ছবি এতগুলো করে আসবে, এই এই কোনো মানে সৃষ্টিশীল কাজ আমরা বলি এই পুরো সংস্কৃতি জগতের, এগুলো এইভাবে কি ছকে দিলে সেই জিনিসটা কি ভালো হবে? সেক্ষেত্রে কি হতে পারে না যে মানে কয়েকদিন আগেই মানে এরকমই কথা শোনা যাচ্ছিল যে তাহলে নতুন যারা প্রযোজক, নতুন যারা পরিচালক, তারা তো তাদের উইন্ডো খুলতেই পারবে না। মানে আপনি এটাকে কিভাবে দেখেন? শিল্প মানে হচ্ছে আর্ট, আবার শিল্প মানে ইন্ডাস্ট্রি। তাহলে আর্টের সঙ্গে ইন্ডাস্ট্রি, বিশেষত সিনেমার মতো, যেখানে অনেক মানুষের শ্রম, এটা সাহিত্য নয় যে আমি একা কাগজ কলম নিয়ে ঘরে বসে লিখছি, অনেক মানুষের শ্রম, অনেক মানুষের মেধা, অনেক মানুষের স্বপ্ন, হ্যাঁ, সব মিশছে এখানে। এবং সেখানে অনেক ফাইনালি এগুলো একটা টাকা
এদের সংযুক্ত করছে, একটা অর্থনীতি এদের এক জায়গায় নিয়ে আসছে। তাহলে অর্থনীতির সেই ফ্লো থাকতে হবে এবং সেই ফ্লো যাতে সুষমভাবে আবার ব্যাক করে, সেটা যাতে আমি সঠিক মোহনায় নিয়ে যেতে পারি। আমি চারদিকে অনেক নদী ছড়িয়ে দিলাম, কিন্তু কোনো রকম একটা মোহনা নেই। হ্যাঁ, আমি প্রত্যেকটার মধ্যে বাঁধ ফেলে দিলাম। দিক নির্দেশের কথা দিক বলছেন। নির্দেশ থাকতেই হবে। এবং আমার মনে হয় যখন কোনো একটা প্ল্যানিং করা হচ্ছে, গোড়াতেই সেটাকে সন্দেহ না করে সেটাকে আমার মনে হয় আগে বাজিয়ে দেখা উচিত। সন্দেহ করার দরকার নেই, ওয়েলকাম করারও দরকার নেই, কিন্তু পদ্ধতিটাকে একটু আগে মানে বাজার প্রথম থেকেই যদি আমার মনটা একটা নেতিবাচক হয়ে থাকে, এ কি কেন হবে, কি হবে, আমার মনে হয় সেটা খুব গণ্ডগোলের। সামনেই 25শে ডিসেম্বর, আমরা জানি একসঙ্গে অনেকগুলি ছবিই আসছে, সেখানে দাঁড়িয়ে হল পাওয়া নিয়েও কিন্তু আবার সেই কোথাও কি সবাই ওই আপনি বলছিলেন কোথাও কিন্তু সন্দেহই করে সবাই, যে রাজনীতির গন্ধ পায়, যে সরকারি হল পাবে না বা বিশেষ বিশেষ কারণ থাকতে পারে। সংস্কৃতির ক্ষেত্রে কি এটাও খুব দরকারি বলে মনে হয় না? সেটা কিন্তু রাজনীতি এবং সংস্কৃতি আলাদা করে রাখাটাই বাঞ্ছনীয়। আমি সবসময় রাজনীতি আর সংস্কৃতি আলাদা করার পক্ষপাতী। সংস্কৃতিকে রাজনীতি থেকে সরিয়ে রাখা দরকার, কিন্তু এটা রাজনৈতিক লোকেদের সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মিডিয়া। আমি যদি নাও চাই, 2005 সালে যবে থেকে 24 ঘন্টার মিডিয়া ভারতবর্ষে প্রবেশ করলো, 2005 সালে 24 ঘন্টার মিডিয়া, 2006 সালে ফেসবুক, 2008 সালে ইউটিউব, 2010 সালে হোয়াটসঅ্যাপ, 2012 সালে ইনস্টাগ্রাম। আরো গোটা আসছে। গোটা আর্টের চেহারাটা বদলে দিল। হ্যাঁ, আর্টকে কতটা রাজনীতি মুক্ত রাখবো, মানে রাজনীতির কলুষ মুক্ত রাখবো, তো কোট আনকোট কলুষ, এটা আজকের দিনে এটা ওইভাবে আলাদা করা সম্ভব নয়। এর মধ্যে আর্টিস্ট আছে, আবার জম্বিও আছে। জম্বি যে সংক্রামিত, একজন সংক্রামিত হচ্ছে এবং আরেকজনকে সেই সংক্রমণ দিচ্ছে। তার মধ্যে আর্টিস্ট চেষ্টা করছে গেরিলা যোদ্ধার মতো ওই সংক্রমণ যেন আমার গায়ে না লাগে। কাজটা কঠিন, কিন্তু যখন গোটা সমাজে প্লেগ হয়, সে প্লেগ থেকে কিভাবে আমি প্রতিষেধক বা নিজের টিকা নিজেকে কিভাবে দিতে পারি, সে টিকার আবিষ্কারও নিজেকেই ভাবতে হবে। এটা কোনো সমাজ বা রাষ্ট্র বা রাজনীতিবিদ এরা ঠিক করে দিতে পারেন না। ওরা কতগুলো মানে দাওয়াই দিতে পারে, কতগুলো রাস্তা দেখাতে পারে, নিজেকে নিজের রাস্তা ঠিক করে নেওয়াই ভালো। যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তারা তারা কি মানে অনেক নিরাপদ? তারাও অনেক সময় সমস্যার মুখে পড়লে সরকার তার পাশে রয়েছেন। সবসময় নিরাপদ। লগ্নজিতার ক্ষেত্রেই তো দেখা গেল যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলো, তার রাজনৈতিক পরিচয় তার অ্যারেস্ট হওয়া থেকে তাকে রক্ষা করতে পারলো না। তো এটাই আগামী দিনে ঘটবে। এবং সিনেমা বা থিয়েটারের ক্ষেত্রে আমার মনে হয়, অন্তত আমি আমার সরকারের ক্ষেত্রে খুব জোর গলায় বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা নয়। সেটা আমার ধারণা ওই প্রথম স্তর নয়, এটা দ্বিতীয় বা তৃতীয় স্তর বেশি সক্রিয় হয়ে এটা রাষ্ট্রবিরোধী, এটা রাজ্য বিরোধী, এটা সরকার বিরোধী, এই ধরনের কান ভাঙানি কথা বলতে শুরু করে। আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যে আমার মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন, যদি তার বিরোধী কোনো সিনেমা বা থিয়েটারও চলে, তার কাজের কাছে সেই বিরোধিতা দাঁড়াতে পারবে না, ফলে তাকে চলতে দেওয়া উচিত। হ্যাঁ, চলার পর প্রমাণিত হয়ে যাবে। আমি এরকম ছবির কথা বলতে পারি, অহেতুকি বিতর্ক করা হয়েছে, যে ছবি 7 দিনও চলার কথা নয়, 3 দিনও চলার কথা নয়, হাইপ উঠেছে। হ্যাঁ, তাকে নিয়ে হাইপ উঠেছে। ওই হাইপটা ওই দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর সেটা ঘটাচ্ছে, এই হাইপটা দিচ্ছে। হ্যাঁ, প্রথম স্তর হয়তো জানেই না। এইটা আমার মনে হয় যে সিনেমা বা সংস্কৃতির ক্ষেত্রে এই বিরোধী কণ্ঠস্বর আমার মনে হয় যে থাকতেই পারে। আমার একদম শেষ প্রশ্ন, ব্রাত্য বসু একজন এমন একটা ডিপার্টমেন্ট সামলাচ্ছেন মানে মন্ত্রী হিসেবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, তিনি সিনেমা করছেন, তিনি নাটক করছেন, তিনি পরিচালনা করছেন, এইগুলো কি স্ট্রেস বাস্টারের মতো কাজ করে? মানে কিভাবে আপনি সামলান সমস্ত বিষয়গুলো? আমি খুব সহজ উত্তরের একটা, আমি যখন মানে রাজনীতির কাজ বলুন বা মন্ত্রকের বা যাই হোক মানে সরকারি কাজকর্ম করি, এলাকার কাজ করি, সেটা অনেক মানুষের সঙ্গে আমার কথা বলতে হয়, আমি আমার অনেক দিকে সাবধান থাকতে হয়, সতর্ক থাকতে হয়। আমি আমার পার্টির বিরোধী কোনো বেফাঁস কথা না বলে ফেলি, সেটা নিয়ে আমার সতর্ক থাকতে হয়, কারণ এখন মিডিয়ার যুগ। হ্যাঁ, তো একটা স্পেস লাগে মানুষের, যখন সে নিজের সঙ্গে কথা বলে, যখন সেখানে সে তার ভেতরে কোনো অর্গল নেই, কোনো আগল নেই, যে সে আগলটা খোলা,
আমার আর্ট সেই ছিদ্র, সেই ছিটকিনি খুলে সে মানে বৃষ্টি পড়া আকাশ দেখা আমার লাগে ওটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমি জানি যে আপনি খুব ভক্ত, সেখানে দাঁড়িয়ে তাকে নিয়ে কি কিছু করার কথা কখনো ভেবেছেন? আমি তো করেছি ব্যোমকেশ থিয়েটার। হ্যাঁ, কিন্তু তারপরও আর নতুন কিছু করার কথা? হ্যাঁ, ইচ্ছা আছে সেটা এখন আর বলছি না। কিন্তু লৌহ গৌরাঙ্গ নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন? আপনি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা বড়দিনের বড় ছবি, সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা লৌহ গৌরাঙ্গর নামলে দেখুন। বাঙালির আবেগের সিনেমা, চৈতন্যের অন্তর্ধানকে কেন্দ্র করে 500 বছর ধরে বাঙালির যে আবেগ এখনও জায়মান নাকি তা ক্ষীয়মান হয়ে গেছে এই ডিজিটাল সুনামির যুগে। বাঙালি তার অস্মিতাকেও যদি ফিরে পেতে চায়, বাঙালি তার আবেগের কেন্দ্রর একদম উৎসে যদি ফিরতে চায়, তাহলে তাকে লৌহ গৌরাঙ্গের নাম দেখতে হবে। আপনারা দেখুন, আসুন, এই বড়দিনে কেকও খান আর সিনেমার পিঠেও খান। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইল আপনাকে। এবং দর্শকদেরকে বলবো যে বড়দিন, বড় বড় ছবি আসছে, অবশ্যই আপনারা দেখবেন। যেমন বললেন ব্রাত্যদা যে কেক খান, পিঠে খান এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার মজা নিন। ক্যামেরার সমরের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।